কিছু মানুষের কাছে দেখা যাচ্ছে গোটা একটা দেশ জিম্মি হয়ে যায়। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে আমাদের শিক্ষা নিয়ে যে দাবি দেওয়া ছিল সেটা পূরণ করতে অন্তর্বর্তীকালীন সরকার সম্পূর্ণরূপে বলা যায় ব্যর্থ। শিক্ষকরা ক্লাসে না পড়িয়ে কোচিং বাণিজ্য করায়, এটা বন্ধ করা উচিত। প্রত্যেকটা বাচ্চার ক্লাস অনুযায়ী, ক্লাস অনুপাতে ওরা কতটুকু প্রেশার নিতে পারে একদম রুট লেভেল থেকে ঢেলে সাজাতে হবে। আমি যদি একটা ক্লাসে যে চিন্তা করি যে আমার এজ ধরেন 40, আমি চিন্তা করতেছি আমার যে স্টুডেন্ট আছে তার বয়স 10, তাহলে আমি 40 এজ নিয়ে একটা 10-এর বাচ্চাকে যখন পড়াচ্ছি আমাকে 10-এর আইকিউতে নেমে আসতে হবে। আমার বয়স 10-এর আইকিউতে না নেমে আসলে আমি কিন্তু ওর সাথে ম্যাচ আপ করতে পারবো না। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে আমাদের শিক্ষা নিয়ে যে দাবি দেওয়া ছিল সেটা পূরণ করতে অন্তর্বর্তীকালীন সরকার সম্পূর্ণরূপে বলা যায় ব্যর্থ। শিক্ষাক্ষেত্রে আমাদের যে পরিবর্তনগুলো আসা প্রয়োজন এবং শিক্ষাক্ষেত্রে যে পদক্ষেপগুলো নিলে শিক্ষা ব্যবস্থা আরও সুন্দর হবে এবং গোছালো হবে সেগুলো পূরণ করতে আমাদের বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার সেটা বলা যায় পুরোপুরি রূপে ব্যর্থ। আমরা চাচ্ছি এটাকে আরও অতি দ্রুত সময়ের মধ্যে এটাকে যেন তারা গুছিয়ে নিয়ে আসে এবং সংশোধন করে ফেলে। শুধু অন্তর্বর্তীকালীন সরকারের কাছেই যে এটা আমাদের দাবি বিষয়টা এমন না, পরবর্তীতে যারা আসবে তাদের কাছেও দাবি। কারণ একটা দেশের মেরুদণ্ডই হচ্ছে শিক্ষা। শিক্ষা যদি সঠিকভাবে না দাঁড়াতে পারে সে দেশ দাঁড়াতে পারবে না। নেলসন ম্যান্ডেলার একটা কথা বলতে পারি, সাউথ আফ্রিকায় খুব সম্ভবত সাউথ আফ্রিকায় একটা ইউনিভার্সিটির গেটে লেখা আছে যে যদি কোনো দেশকে তুমি ধ্বংস করতে চাও তাহলে সে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দাও, ওই দেশ অটোমেটিক ধ্বংস হয়ে যাবে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের বিগত যে সরকার ছিল তারা শিক্ষা ব্যবস্থার যে পরিবর্তনটা আনতে চেয়েছে, আমাদের দেশকে তুলনা করা হচ্ছে ইউরোপ আমেরিকার সাথে, কিন্তু আসলে প্রেক্ষাপট তো ভিন্ন। আমাদের দেশ একটা মধ্যমায়ের দেশ, নিম্ন মধ্যবিত্ত দেশ। এই দেশকে আমরা তো ইউরোপ আমেরিকার সাথে তুলনা করতে গেলে ইউরোপ আমেরিকার মতো বেতন স্ট্রাকচার এদেশের শিক্ষকদের দিতে হবে। তো আমি মনে করি শিক্ষা ব্যবস্থার যে পরিবর্তনগুলো হওয়া প্রয়োজন সেক্ষেত্রে বর্তমানে যে শিক্ষা মন্ত্রণালয় বা বর্তমানে শিক্ষা নিয়ে যারা কাজ করছে সেক্ষেত্রে তাদেরকে আরও বিবেচনা করতে হবে এবং মাঠ পর্যায়ে এটা নিয়ে কাজ করতে হবে। বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে গেলে কারিকুলামের ক্ষেত্রে আমাদের অবশ্যই যে প্র্যাকটিক্যাল যে বিষয়গুলো সেগুলো ইনক্লুড করতে হবে। পাশাপাশি পাঠ্যপুস্তক হতে হবে আমাদের আন্তর্জাতিক মানের। পাঠ্যপুস্তক যদি আমাদের আন্তর্জাতিক মানের না হয় তাহলে সেক্ষেত্রে আমাদের শিক্ষার্থীরা কি শিখবে? দেখা যাচ্ছে যে আমাদের যে বইগুলো প্রোভাইড করা হচ্ছে সে বইগুলো অনেকগুলো কপি পেস্ট করা বই। তো আমাদের বই যখন তৈরি করা হয় আমাদের বইটা অবশ্যই আন্তর্জাতিক মানের হতে হবে। আপনি উন্নত দেশের বইগুলোর সাথে আমাদের বইগুলো কম্পেয়ার করেন, উন্নত দেশের পরীক্ষা পদ্ধতির সাথে আমাদের দেশের পরীক্ষা পদ্ধতি কম্পেয়ার করেন, তাহলে দেখবেন বেশ ভিন্নতা পাবেন। তো আমরা চিন্তা করতেছি যে ইউরোপ আমেরিকা হয়ে যাব, সিঙ্গাপুর হয়ে যাব, বাট শিক্ষা ব্যবস্থাটাকে আমরা ধ্বংস করে দিচ্ছি। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে তো আমরা ইউরোপ আমেরিকা হতে পারবো না। আর কারিকুলাম করার জন্য অবশ্যই ট্রেন্ড আপ মানুষজন লাগবে। কারিকুলামে অবশ্যই শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষাবিদদের অংশগ্রহণ থাকতে হবে। এটা ছাড়া সেক্ষেত্রে একটা শিক্ষানীতি তৈরি করা উচিত এবং শিক্ষানীতিতে অবশ্যই শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষাবিদ, অভিভাবক সবার অংশগ্রহণ থাকবে। যখন এই বিষয়টা নিশ্চিত হবে তখনই দেশের সুন্দর একটা কারিকুলাম প্রণয়ন করা সম্ভব। এখন শিক্ষাবিদরা দেখেন, আমি যদি একটা ক্লাসে যে চিন্তা করি যে আমার এজ ধরেন 40, আমি চিন্তা করতেছি আমার যে স্টুডেন্ট আছে তার বয়স 10, তাহলে আমি 40 এজ নিয়ে একটা 10-এর বাচ্চাকে যখন পড়াচ্ছি আমাকে 10-এর আইকিউতে নেমে আসতে হবে। আমার বয়স 10-এর আইকিউতে না নেমে আসলে আমি কিন্তু ওর সাথে ম্যাচ আপ করতে পারবো না। আমি যখন 40 এজ আমি চিন্তা করতেছি যে হ্যাঁ ওই বাচ্চাটা 40 এজে আমি যা যা পারি ওই বাচ্চাটাও পারবে, কিন্তু আসলে তো পারবে না। তো সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই প্রত্যেকটা বাচ্চার ক্লাস অনুযায়ী, ক্লাস অনুপাতে ওরা কতটুকু প্রেশার নিতে পারে একদম রুট লেভেল থেকে ঢেলে সাজাতে হবে। সেক্ষেত্রে যে সকল শিক্ষাবিদ শিক্ষা নিয়ে একদম সততার সাথে কোনো রকম মানে দুর্নীতিগ্রস্ত না, দুর্নীতিমুক্ত, সততা যুক্ত
এমন যে মানুষগুলো আছে দেশকে ভালোবাসে, দেশের জন্য কাজ করবে, সেই মানুষগুলোকে আমি মনে করি শিক্ষা খাতে রাখা উচিত এবং সেই মানুষগুলোকে শিক্ষা ব্যবস্থার সাথে সম্পৃক্ত করা উচিত। দেখেন, আপনি যদি, আপনারা তো রিপোর্টার, আপনারা ভালো জানেন, আপনারা খোঁজ নিলে দেখবেন যে শিক্ষা ব্যবস্থার, শিক্ষা খাতের প্রত্যেকটা সেক্টরে হিউজ পরিমাণ দুর্নীতি। এই দুর্নীতিগুলো দূর করতে হলে আমাদের অবশ্যই দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা লাগবে এবং কারিকুলামটা হতে হবে আন্তর্জাতিক মানের। শিক্ষকরা ক্লাসে না পড়িয়ে কোচিং বাণিজ্য করায়, এটাকে আমাদের কিন্তু অলরেডি এটাকে বন্ধ করার প্রজ্ঞাপন আছে, এটা বন্ধ করা উচিত। আমাদের মতো স্টুডেন্টরা, মানে আমরা যে স্টুডেন্ট লাইফ থেকে টিচিং প্রফেশনে আসি, আমাদের উচিত কি, আমরা ভালো ভালো জব সেক্টরে যাব, ভালো ভালো জব খুঁজে নিব, কিন্তু আমরা কেন টিচিংয়ের হাল ধরতে চাই এবং ভালো ভালো স্টুডেন্টরা কেন টিচিংয়ে আসে না, এই দুইটার উত্তর আপনাকে বের করতে হবে। এটার কারণ হচ্ছে আমরা টিচিংয়ে আসি টিচিংটাকে আপলিফ্ট করার জন্য। ভালো ভালো স্টুডেন্টরা টিচিংয়ে আসে না কেন? কারণ টিচিংয়ে আপনার যে স্যালারিটা প্রোভাইড করা হয় এটা মানসম্মত না। আপনি দেখেন হিউজ রিপোর্ট পাবেন যে টিচাররা মানবেতর জীবন অতিবাহিত করতেছে, কিন্তু আপনি তো এটা জানেন যে একটা শিক্ষক একটা জাতি গঠন করে দেয়, শিক্ষকরাই জাতি গঠনের কারিগর। তাহলে তাদের জীবনমান হতে হবে উচ্চ লেভেলের, তাদেরকে এমনভাবে স্যালারি স্ট্রাকচার প্রোভাইড করতে হবে যেন তারা কোচিং বাণিজ্যের সাথে যুক্ত না হয়। এবং এটা বন্ধ করা উচিত, ক্লাসে পড়াক, শিক্ষার্থীদের আনন্দ বিনোদনের জন্য কিছু সময় আমাদের বরাদ্দ রাখা উচিত। মা বাবা বিভিন্ন কোচিং নিয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গা প্রাইভেটে নিয়ে যাচ্ছে, কেন নিয়ে যাচ্ছে? ওই যে ক্লাসের ল্যাকিংসগুলো দূর করার জন্য। তো আমরা যদি এটা দূর করি তাহলে কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা আরও যুগোপযোগী হবে। কিছু মানুষের কাছে দেখা যাচ্ছে গোটা একটা দেশ জিম্মি হয়ে, মানে কিছু মানুষের কাছে গোটা দেশটাই জিম্মি। বিষয়টা হচ্ছে কি, বইয়ের নিম্নমান, শিক্ষার্থীদের প্রতি অব্যবস্থাপনা। মানে আমি যে বিষয়টা সবার আগে উপলব্ধি করি বা বলতে চাই, আমার অনেক খারাপ লাগে মাঝে মাঝে যে একটা 6-এর বাচ্চা, 8-এর বাচ্চা যদি রিডিং না পারে, বিষয়টা হতাশার। আপনি প্রমাণ চান, আমি অনেক প্রমাণ দিব। আপনি আমাকে দায়িত্ব দেন, আমি রুট লেভেল থেকে বের করে নিয়ে আসবো যে বাচ্চারা রিডিং পারে কি পারে না। আপনি বুঝতে পারবেন রিডিং পারতেছে না, সে বাচ্চা পাশ করে পরের ক্লাসে উঠতেছে। সূত্র পারতেছে না, সে বাচ্চা পরের ক্লাসে উঠতেছে। তাহলে যদি আমরা ওই যে হাঁটাটাই না শিখি, দৌড়াবো কিভাবে? বিভিন্ন নিউজ এসেছে যে পাঠ্য বই পেতে পেতে এপ্রিল চলে যাবে। একটা বছর, মানে একটা শিক্ষাবর্ষ শুরু হয় জানুয়ারি থেকে, আমরা জানি। তো শিক্ষাবর্ষের শুরুতে যদি আমরা বইটা না পাই, বই উৎসবটা না হয়, তাহলে শিক্ষা ব্যবস্থাটা মনে করেন একদিন না হলে একদিন গ্যাপ পড়ে যাবে, পিছিয়ে যাবে। তো সেই জায়গায় যদি 2-3 মাস বা 4 মাস লেগে যায়, এটা আসলে আমাদের জন্যই কিন্তু ক্ষতির কারণ, এটা পুষিয়ে নেওয়া সম্ভব না। তো আপনি, আপনার ওষুধ দিছে ডাক্তার একটা একটা করে খাওয়ার, আপনি যদি একসাথে 5টা খান তাহলে তো হবে না। তো আমাদের ঠিক সেমভাবেই এগিয়ে যেতে হবে। তো যারা দায়িত্বে আছে তাদেরকে বলবো, যদি কোনোভাবেও সম্ভব হয় 1 জানুয়ারিতে বই উৎসব করা, যদি সম্ভব হয় করা, বা জানুয়ারির মধ্যে জানুয়ারির ফার্স্ট উইকের মধ্যে সকল শ্রেণীর সকল বই বিতরণ করা। এবং শিক্ষাক্ষেত্রে যারা দুর্নীতিবাজ এবং এই অনিয়মের সাথে জড়িত, একটা দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের সাথে জড়িত, তাদেরকে অবশ্যই কঠোরভাবে শাস্তির আওতায় আনা প্রয়োজন। আদারওয়াইজ পরবর্তীতে সামনে যারা আসবে তারাও শিক্ষার ক্ষেত্রে দুর্নীতি করবে।